ঢাকাতে আখির লাশ পাঠানো হয়েছে ফরেনসিক টেস্টের জন্য। তা মুস্তাকিন চেয়েছিল না। সে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেলে পাঠাতে চেয়েছিল এবং ব্যবস্থাও করেছিল, সেখানকার মর্গ থেকে লোক এসেছিল। অথচ সিনিয়র ইনচার্জ তাতে রাজি হননি, বরং রাজধানীতে পাঠানো হয়েছে বডি। সেই সময় মুস্তাকিন সেখানে উপস্থিত থাকলে হয়তো থামাতো ব্যাপারটা। আখির মা হাত ধরে কান্নাকাটি করেছিলেন, আমার মেয়েটার শরীরটারে আর কোনো শুয়োরের হাতে দিস না, বাপ। আমারে মা মনে কইরা, আমার কথা রাখো। আমার বিচার লাগবো না, আর আমার আখির দেহডারে দে, বাড়ি নিয়া যাই। এ কথা ফেলার মতো নয়। মুস্তাকিন চেয়েছিল দিনাজপুরের হাসপাতাল মর্গেই তদন্তের কাজ চলুক। অথচ উপরমহল হুট করে সিদ্ধান্ত বদলেছে। এসব নতুন নয় এই লাইনে, তবে এর শেষ অবধি যেতে হলে তাকে সজাগ থাকতে হবে প্রতি পদে। ডিআইজি স্যারের সাথে কথা বলে ব্রাঞ্চ থেকে বের হল রাত ৮টার দিকে। টিমের সকলেরই খুব খাটুনি হবে এই মামলায়, তা অনস্বীকার্য। এখানে কোথাও না কোথাও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে রাজনৈতিক বিষয়াদি আর সমাজের উঁচু পর্যায়ের পদ্ধতিগত বলপ্রয়োগ, যার ঘাপলা খুলতে বেশ বেগ পেতে হবে তাদের। রাস্তা পার হবার জন্য দাঁড়াতেই ফোন বাজল তার। ফোন জিনিসটা নেহাত বিরক্তিকর যখন সেটা বাজে। আম্মার কল। এখন পুরো দিনের ফিরিস্তি চাইবে। খাওয়া, গোসল, শরীরের যত্ন, বাড়ি ফেরার তারিখ। কল রিসিভ করল না। ক্লান্ত শরীর, ফ্ল্যাটে ফিরে গোসল দিয়ে এরপর নিজেই একবার কল করে নেবে। বিকেলে থানায় কাউন্সিলর সাহেব হুমায়ুন পাটোয়ারি এসেছিলেন। মুস্তাকিন গিয়েছিল সেখানে। সে প্রশ্ন করল হুমায়ুন সাহেবকে, আপনি ভিকটিমের পরিবারকে জায়গা থেকে উচ্ছেদ করতে চাইলেন, এরপর তারা গেল না, তার মেয়ের সঙ্গে এমন কিছু ঘটল। সন্দেহ যদি আপনার ওপর যায়, তা নিয়ে বক্তব্য কি আপনার? হুমায়ুন পাটোয়ারি হাস্যোজ্জ্বল কণ্ঠে জবাব দিয়েছেন, উচ্ছেদ করা কোনো কঠিন কাজ না, মুস্তাকিন। আর এমনও নয় তা আমি পারতাম না। তাই এরকম একটা সহজ ব্যাপারে তার সঙ্গে এমন খারাপ কিছু করার প্রশ্নও ওঠে না। তারা সময় চাইছে, আমি দিছি। না উঠলে উঠায় দিতাম, যেহেতু এইটা আমার কাজ। কিন্তু তাই বলে এমন কিছু। মুস্তাকিন ঠোঁট উল্টে ধীরে ঘাড় ঝাঁকাল, আপনার প্রতিপক্ষ দলকে? হুমায়ুন পাটোয়ারি পান খাওয়া দাঁত বের করে চমৎকার হাসলেন, সহজ হিসাব। আগের বার যে মেম্বার ছিল এই এলাকার সে, আর এইবার যেহেতু আমি বা হামজা মেয়র পদপ্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়াব, তাইলে বর্তমান মেয়র সাহেবও বলা চলে আমার বিরোধী। সে কিন্তু আবার আমার বেয়াইয়ের ভাই লাগে। মুস্তাকিন আসলে বুঝতে পারছে না, এই কথার ওপর ভিত্তি করে তার এই দুটো লোককে সন্দেহের তালিকায় রাখা উচিত কিনা। হুমায়ুন পাটোয়ারি যা বোঝাতে চেয়েছে তা হল, তারা হুমায়ুন পাটোয়ারিকে বদনাম করার জন্য আখির সাথে এই বীভৎস খেলায় মত্ত হতে পারে। আচ্ছা, আর কি কোনো সাসপেক্ট থাকতে পারে না এই খুনের দায়? আখির পরিবারের সাথে একটা বিশদ আলোচনা দরকার। হতে পারে আরও কেউ কোনো সাহায্য করতে পারবে। কোমর বেঁধে নামতে হবে, তবে তার আগে ল্যাব টেস্টের রিপোর্ট চাই। সেখান থেকে বহু তথ্য বেরিয়ে আসার রয়েছে, আশা করা যায়, যদি সবকিছু ঠিকঠাক থাকে তো। মুস্তাকিনের মাথা গরম হল। এখন সে কাজ থেকে প্যাকআপ করে বাড়ি যাচ্ছে, তবুও এই প্যাচ মাথায় ঘুরবে কেন? মাথা ব্যথা করছে সেই সন্ধ্যা থেকে। ফরেনসিক বা মর্গের কোনো রিপোর্ট হাতে না আসলে তদন্তে নামার প্রশ্নই ওঠে না। এখন জিজ্ঞাসাবাদ করতে তথ্য প্রয়োজন, যেটা ফরেনসিক টেস্টের পর আসবে।
দুবার দুপাশে মাথাটা ঝাঁকি দিল। গাড়ি চালাচ্ছে তার সহকারী মাহমুদ। হোটেল দেখে তাকে বলল, গাড়ি থামান। মাহমুদ গাড়ি থামাল। মুস্তাকিন নেমে গিয়ে হালকা পাতলা কিছু খাবার কিনে নিল। ফ্ল্যাটে রান্না করার চাচিটা দুদিন হলো আসে না। এখন গিয়ে রান্না করার এনার্জি তার নেই, না খেয়ে ঘুমাতে হবে কিছু নিয়ে না গেলে। অ্যাপার্টমেন্টের গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান এগিয়ে এলো, স্যার, তোমার চিঠি আইছে। মুস্তাকিন ভ্রু কুচকাল। দারোয়ান দেলোয়ারের মুখে দুষ্টু হাসি। মুস্তাকিন হেসে ফেলল, চিঠি শুধু প্রেমিকার কাছ থেকে আসে, এই ধারণা কে ঢুকিয়েছে তোর মাথায়? আজকাল আর প্রেম চিঠিতে হয় না, উন্নত দুনিয়ার প্রেম হয় উন্নত উপায়ে, উন্নত ডিভাইসের মাধ্যমে হয়। হতে পারে দেখ, এটা আমার মৃত্যুর পরোয়ানা পাঠিয়েছে কোনো এক শুভাকাঙ্ক্ষী ভালোবেসে। দেলোয়ার দাঁত বের করে হাসল, তোমারে আর ক্যাডা মারার সাহস করব? যত বড় একখান পিস্তল প্যান্টের ভিতরে নিয়া ঘোরো। নাকে আঙুল ঘষে অপ্রস্তুত হাসল মুস্তাকিন, প্যান্টের ভেতরে পিস্তল? তাও আবার অত বড়? তুই রাইফেল আর পিস্তলকে গুলিয়ে ফেলছিস মনে হচ্ছে। আর প্যান্টের ভেতরে পিস্তল রাখে কেমনে? কোথায় রাখে? মুস্তাকিনের বলার ভঙ্গি আর কথা শুনে হো হো করে হেসে উঠল এবার দেলোয়ার। মুস্তাকিন ঢুকে গেল ফ্ল্যাটে। দরজা লাগিয়ে খাবার টেবিলের ওপর রেখে চিঠি নিয়ে বসল। চিঠিটা রেখে দিল পরিত্যক্ত হালে। বিশেষ আগ্রহ আসছে না তা নিয়ে। এ ব্যাপারে মাঝে মধ্যে নিজের কাছেই অদ্ভুত লাগে অবশ্য তার। কিছু বিষয়ে, যেখানে সাধারণভাবে খুব বেশি উত্তেজনা এবং কৌতূহল কাজ করার কথা, সেখানে সে উল্লেখযোগ্য কৌতূহল পায় না নিজের মাঝে। এখন যেমনটা হচ্ছে। একবার ভাবল, গোসল খাওয়া সেরে এসে চিঠিটা পড়তে পড়তে শুয়ে পড়বে। শরীরের ক্লান্তি বেশ গায়ে লাগছে। আবার কি মনে করে দায়সারা হাতে চিঠিটা তুলে নিল হাতে। যা ভেবেছিল তাই। বেনামি চিঠি এসেছে। কি জানি পরিচয় দাও তুমি নিজের। ও হ্যাঁ, সৈয়দ মুস্তাকিন মহান, ইনভেস্টিগেটর অব পিবিআই ডিপার্টমেন্ট। কেস থেকে সরে যাও, অফিসার। তুমিও ভালো থাকো, আর আমরাও। নয়তো তোমার এক পিস্তল কতক্ষণ কতভাবে রক্ষা করতে পারবে তোমার জান? চাকরি করতেছ, জানের সওদা না। আর যদি সেরকম ইচ্ছা থাকে, তাইলে তোমার রুহুর জন্য মঙ্গল আর মরার পরে বেহস্ত কামনা করি। মুস্তাকিন চিরকুটটা হাতে মুড়ে ময়লার ঝুড়িতে ফেলল। শার্ট খুলে সোফাতে ছুড়ল। আরও মাথায় চেপে বসাচ্ছে এরা কেসটা। এতক্ষণ তাও ঘুম ঘুম পাচ্ছিল একটু ক্লান্তিতে। এখন আচমকা উত্তেজনা বাড়ল কেস নিয়ে, আরও সিরিয়াস হয়ে উঠল মনটা কেসের শেষ দেখার জন্য। এত মজার চ্যালেঞ্জ পেলে মনটা যে কতটা মনোবল পায় যেকোনো জটিল কেস সফল করে সেই অপরাধীকে ফাঁসিতে ঝোলাতে। এই মনোবল প্রদানকারী চিরকুটটাকে তুলে ডায়েরিতে তুলে রাখতে ইচ্ছে করল মুস্তাকিনের। তোয়ালে ঘাড়ে করে বাথরুমে ঢুকল। গোসল সেরে দ্রুত বসতে হবে তদন্তের কাজে। মস্তিষ্কে আন্দোলন শুরু করেছে পুরো ব্যাপারটা। রিকশা এসে পাড়ার রাস্তার সামনে নামিয়ে দিল অন্তুকে। আর ভেতরে যাবে না রিকশাওয়ালা, রাস্তা খারাপ। জায়গাটা অন্তু চিনত, বাড়িটা চিনল এক চাচাকে জিজ্ঞেস করে। রাস্তাটা ভেঙে গেছে, কদিন আগের বৃষ্টিতে পিচ ক্ষয় নিচু হয়ে যাওয়া স্থানগুলোতে পানি জমেছে। সামনেই দেখতে পাওয়া যাচ্ছে ক্লাব ঘর, যার বাইরের দেয়ালে সেটে রাখা বিভিন্ন রাজনৈতিক পোস্টার,
রংবেরঙের কালিতে রাজনৈতিক সংগঠনের নামধাম লেখা সব। ক্লাবের সামনে রাস্তার ওপারে চায়ের দোকান। ক্লাব ঘরের সামনে লাল চেয়ার পাতা কয়েকটা। বাঁশের স্ট্যান্ডের ওপর ক্যারাম বোর্ড রাখা। চেয়ারে দুয়েকজন বসে পা দোলাচ্ছে, সিগারেট টানছে, কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছে। রাস্তার এই করুণ দশা দেখে অন্তুর প্রথমে যা মাথায় এলো, কাউন্সিলরের ক্লাবঘরের সামনের রাস্তার যদি এই হাল হয়। অথচ সেই কাউন্সিলর আগামীতে মেয়র পদের প্রার্থী হয়ে বিভিন্ন সম্মেলনে কত কি করে দেবার অঙ্গীকার দিচ্ছেন জনতাদের। আজকালের মাঝে একটা বিশাল সম্মেলন অবশ্য আছে প্রাইমারি স্কুলের মাঠে। সেখানে নিশ্চয়ই হামজা, জয় জম্পেশ একটা করে বক্তব্য রাখবে। এদের জিহ্বা কয়টা? আর বিবেক এবং লজ্জাই বা কোনো ফেরিওয়ালার কাছে বিক্রি করে বাদাম কিনে খেয়েছে। ক্লাবঘর পার হবার সময় ভুলেও সেদিকে তাকাল না। থুতনি বুকে ঠেকিয়ে হেঁটে পার হল ক্লাবঘরের সামনের রাস্তাটুকু। ক্লাবের ছেলেরা নিশ্চয়ই একবার দুবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিয়েছে। কালো বোরকা ও কালো ওড়নার নেকাবে মুখ ঢাকা অন্তর। ক্লাবঘরের একদম পাশেই সালমা খালার ছোট বাড়িটা। মাঝে অল্প একটু জায়গা জুড়ে ঝোপঝাড় গজিয়েছে। টিনের গেইট। তাতে আঙুলের টোকায় দু তিনবার শব্দ করল। নিঃশব্দে গেইটটা খুলে দিল কেউ। অন্তু তাকালো, চাঁদনি গেইট খুলে তার দিকেই তাকিয়ে আছে। অন্তু নিজেই পরিচয় দিল, ভয় পাবেন না, ভাবি। আমি খালার ভার্সিটির এক ছাত্রী। চাঁদনি একপাশে সরে দাঁড়িয়ে ভেতরে আসার ইশারা করল। ধীর পায়ে ভেতরে ঢুকল অন্তু। টিনের চাল, টিনের বেড়া। তার সামনে একটা ইটের গাঁথুনিতে তোলা ঘর, যেটার মেঝে হয়নি, উপরে শুধু টিনের ছাদ লাগানো হয়েছে, নিচের মেঝে কাঁচা, জানালা দরজাও লাগানো হয়নি। চাঁদনি অন্তুকে নিয়ে গিয়ে একটা ঘরে বসাল। যাবার সময় গেইটের সাথে লাগোয়া যে ঘর পার করল অন্তু, সেখানে এই অসময়ে নামাজে বসেছেন সালমা খালা। অঝরে কাঁদছেন জায়নামাজে বসে। করুণ সেই স্বর তার কান্নার। অন্তুর বুক ভার হয়ে এলো সেই কান্নার গুনগুন আওয়াজে, মুখ ফিরিয়ে নিয়ে চাঁদনির পেছনে হাঁটল। চাঁদনি ওকে বিছানায় বসিয়ে উঠে যেতে অগ্রসর হয়। অন্তু চাঁদনির হাতটা চেপে ধরে অনুরোধ করল, ভাবি প্লিজ। কোনো আনুষ্ঠানিকতা দেখিয়ে আমায় ছোট করবেন না। আপনি বসুন, 2 মিনিটই কথা বলি। সব মিটলে একদিন এসে নাস্তা করে যাব। চাঁদনি মানতে চায় না, অন্তু জোর করে বসাল। জীর্ণ একটা সেলোয়ার কামিজ পরনে চাঁদনির। চুলের বেনি উল্কো খুস্কো। মুখে মলিনতার ছাপ। দেখতে ভালো চাঁদনি, চোখ দুটো ডাগর ডাগর, তাতেও কালি পড়েছে, বসে গেছে চোখের কোটরে। বসতে বসতে অন্তুকে জিজ্ঞেস করে, নাম কি তোমার? অন্তু বলে ডাকে সকলে। বলেই অন্তু নিজে থেকে বলল আবার, যদি আগেই চলে যেতেন এখান থেকে, তাহলে হয়তো আখির এই হাল হতো না। কথাটাতে বেশ জোরতা ছিল অন্তু, নিজেই অবাক হল, সে কথা বলে অতিস্পষ্ট শোনায় তার, অথচ আজ কথা জড়িয়ে যাচ্ছে। দিন শেষে অন্তু সাধারণ মেয়ে, মানুষের রক্তে গড়া মানুষ, এটাই প্রমাণ করে বিষয়টা। মলিন হাসল চাঁদনি প্রত্যুত্তরে, বহুতদিন থেকেই ক্লাবের ছেলেদের নজরে পড়ছিল আখিরে খুব জ্বালাতো ওরা। যাওয়া আসার সময় আজেবাজে কথা বলত। একবার ক্লাবের একজন বাড়িতে আসছিল তার কোনো বড় ভাইয়ের সাথে আখির কুপ্রস্তাব নিয়ে। আম্মা তারে একটা খাপ্পড়ও দিছিল। চাঁদনি থামল। অন্তুর জিজ্ঞেস করতে ইচ্ছে করল, সেই বড় ভাইটা কি জয়? আপনার কি সন্দেহ হয় না জয়ের ওপর? করল না প্রশ্নটা। সে নিজেও শুধুই শুনেছে জয়ের ব্যাপারে।
একবার একটা ছোট্ট ঘটনা ঘটেছিল তার সঙ্গের, তার জের ধরে তিলকে তাল বানানো মূর্খতা নয়তো কি? জয়কে কালপ্রিট ভেবে বসে থাকা তো যায়, তবে তাতে এমন কি হতে পারে না যে আসল অপরাধী সামনেই এলো না জীবনে? আচ্ছা, আসল অপরাধী সামনে এলেই বা কি করা যাবে? কি করতে পারবে প্রশাসনের ফোর্স? আর অন্তরই বা করার কি আছে? সে এত ভাবছেই বা কেন? সে শুধু এসেছে সমবেদনা জানাতে, ব্যাস। মাথা নত করে হতাশ শ্বাস ফেলল অন্তু। এরপর বলল, আপনি যে টাকা ফেরত দিতে গেছিলেন মেম্বার সাহেবকে, তা দিয়ে অন্য কোথাও তো জায়গা কিনে চলে যেতে পারতেন। চাঁদনি হাসল আবার, তুমি ঘটনা লোকমুখে শুনছ তাই না? অন্তু জবাব দিল না। চাঁদনি নিজেই বলল, পুরাটা আর আসলটা শোনো নাই। এখন শুনি, আপনি বলুন। চাঁদনি বিছানার ওপরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড়গুলো ভাঁজ করতে করতে বলল, আমি বাপের বাড়ির পাওনা জায়গা আর বিয়ের গয়না বেচে আমার ভাইরে সাথে নিয়ে মেম্বারের কাছে গেছিলাম টাকা ফেরত দিতে। টাকাগুলা দেখল আর মেম্বার সাহেব বলল, আচ্ছা, টাকা যখন জোগাড় করছ, নেয়া যাবে। আমি ওই লোকের সাথে কথা বলে দেখি। যেভাবে বলছিল, আমরা নিশ্চিত ছিলাম, টাকা নিবে, জায়গা ফেরত পাব। থামল চাঁদনি। অন্তু জিজ্ঞেস করল, নিল না টাকা? চাঁদনি খুব মনোযোগ দিয়ে কাপড় ভাঁজ করতে করতে বলল, সেই রাতে বাড়িতে লুট হল। কি যে অদ্ভুত নির্লিপ্ততা শুনতে লাগল চাঁদনির কথাটা। কপাল জড়িয়ে ফেলল অন্তু, চেনেননি তাদের? চাঁদনি আলতো হাসল, কাপড়গুলো একপাশে রেখে বলল, তুমি কখনো ডাকাতি দেখনি, না? না, দেখিনি। ওরা মুখোশ পরেছিল। আর চিনলেই বা কি? যাবার সময় অস্ত্র দেখায় খুব ভালো করে সাবধান করে গেল। আর আমরা সাবধান হয়ে গেলাম। একবার সাবধান না হয়ে হারাই গেছে একটা। অন্তুর বুঝে এলো না শেষের কথাটা। এবারেও জিজ্ঞেস করতে ইচ্ছে করল, আপনি কি আখির মেজ ভাইয়ের কথা বলছেন? যে ক্যান্সারে মারা গেছে? এখানেও কি রহস্য আছে? বলল না কিছু। চেয়ে রইল ক্ষণকাল চাঁদনির নির্বিকার মুখটার দিকে। অসীম ধৈর্য আর বুঝো মেয়েটির। এমন নিম্নবিত্ত পরিবারে এত শীতল মস্তিষ্কের একটা বউ। তার চোখের চাহনি, কথা বলার ধরন, মুখের ভঙ্গিমা, সবই যেন অসাধারণ, একটুও সাধারণ নয়। সেদিন শাশুড়িকে যেভাবে বুকে জড়িয়ে থামাচ্ছিল, সে এক বিরল দৃশ্য। আজও কেমন অনর শক্তিময়ী লাগছে এই মেয়েটাকে। প্রথম সাক্ষাতে কেমন নির্দ্বিধায় কথা বলছে ওর সঙ্গে। একটু ইতস্তত বা অপ্রস্তুত নয় যেন। মার্জিয়া কি এমন হতে পারত না? অন্তু জিজ্ঞেস করল, পড়ালেখা জানেন? এসএসসি পাশ করছিলাম। মুখ খুললে না তুমি? দেখলাম না তো তোমায়। অন্তু নেকাবটা খুলল অল্প একটু। চাঁদনি চেয়ে দেখল, বেজায় মায়াবতী দেখতে অন্তু। সবচেয়ে বেশি মায়া লেপ্টে আছে ওই ঘন পাপড়িওয়ালা চোখে, চোখের মণি কুচকুচে কালো, তাতে মুক্ত দানার ন্যায় ভাসছে আলোর প্রতিশ্রিত বিন্দুরেখা। এক দেখায় আটকে যাবার মতো, অদ্ভুত সুন্দর মেয়েটা। কালো নেকাবের প্রান্ত এসে ঠেকেছে ফর্সা কপালটার ওপর, থুতনিটুকুও বের হয়নি। কালো পর্দার আবরণের ভেদে ঝিরিঝিরি মোহময়ী চেহারা। চাঁদনি কিছুক্ষণ অন্তুর নত মুখের দিকে চেয়ে থেকে বলল, খুব সুন্দর তুমি। অন্তু তাকালো চোখ তুলে, মুচকি হাসল, অথচ আপনাকে দেখে ঘোর লেগে যাচ্ছে আমার। গেইটে শব্দ হল, কেউ ভেতরে প্রবেশ করল। অন্তু দ্রুত মুখে নেকাব পরে নিল। সোহেল ঘরের দরজায় এসে থেমে গেল,
তার চোখে মুখে কৌতূহল। অন্তু সোহেলের অপ্রস্তুত অবস্থা দেখে নিজেই বলল, ভাই, আমি অন্তু। ভার্সিটিতে পড়ি। ভাবির সঙ্গে এমনিই দেখা করতে এসেছিলাম। আপনি ভেতরে আসুন। সোহেল ঢুকল না, 2 কদম পিছিয়ে হাত দিয়ে বাধা দেবার মতো করে বলল, বসো তুমি। কথা কও, আমি পড়ে আসব। বসো, বসো। অন্তুর কেন জানি খুব ভালো লাগছে এই বাড়িতে। এটা বাড়ির বিশেষত্ব নাকি বাড়ির মানুষগুলোর শুদ্ধতা? দ্রুত পায়ে এগিয়ে যায় অন্তু দরজার দিকে। না, ভাই। আপনি আসুন, আমি বেরিয়েই যাচ্ছিলাম। সোহেল দূরে পিছিয়ে দাঁড়িয়ে অন্তুকে বের হবার জায়গা করে দিল। বাড়িটা গুমোট হয়ে আছে, শোকের ঘন ছায়া কালবৈশাখীর মেঘের মতো ছেয়ে আছে পুরো বাড়িটা জুড়ে। অন্তু গিয়ে কান্নারত অভাগী মায়ের পাশে মেঝেতে বসে পড়ল। হাতটা চেপে ধরে বলল, চেনেন আমায়? চিনল সালমা অন্তুকে। ভার্সিটিতে কমন রুমে দেখেছে বহুবার। অন্তু উনার চোখের পানি মুছে দিতে দিতে বলল, আপনি এভাবে কাঁদছেন কেন? ক্লাবঘরেও পৌঁছাচ্ছে নিশ্চয়ই আপনার কান্নার স্বর। পৈশাচিক আনন্দ দিচ্ছে ওদের আপনার এই আর্তনাদ। মাথাটা নিচু করে বলল আবার, যখন কেউ কষ্ট দেবার লক্ষ্যে কষ্ট দেয়, তখন একদম উচিত নয় কষ্ট পাওয়াটা তাদের দেখানো। হয় সেই পরিমাণ সেইভাবে ফিরিয়ে দিতে হয়, অথবা চুপ থাকতে হয় অন্তত তাদের সামনে। সালমা খালা অন্তুর এই ভারী কথা বুঝলেন কিনা কে জানে। কেঁদে ফেললেন, কিন্তু ওরা তো করে নাই কিছু। অন্তু জানালার দিকে তাকিয়ে বলল, নিজেকে সান্ত্বনা দিচ্ছেন? কান্নায় ভেঙে পড়লেন সালমা বেগম অন্তুর হাতে ওপর। অন্তুর গলা ভেঙে আসে এক অসহায় সম্ভ্রম ও প্রাণহারা মেয়ের নিঃস্ব মায়ের কান্নার ধ্বনিতে। সালমা বেগম কান্না সামলালেন কিছুক্ষণ পর, এরপর বললেন, ওরা কিচ্ছু করেনি, অন্তু। ক্যাডা করছে, আল্লাহ মাবুদ জানে। ওই পুলিশেরা আমার বেটির লাশ দিতেছে না কেন? আবার কই নিয়া গেছে আমার বেটিরে? আমার বিচার লাগব না। ওরা রাজনীতি করে, শক্তিশালী সব। আমার বিচার লাগব না, কিচ্ছু লাগব না আমার। আমি চলে যাব এইখান থেইকা, বহুত দূরে যাব। আমার মেয়েটারে ওই পুলিশ আবার জানি কই নিয়া গেছে। খপ করে কথা ধরে ফেলল অন্তু, কারা রাজনীতি করে? এই তো বললেন, ওরা কিছু করেনি। কথাটা শেষ করার কেন যেন মনে হল, সে বোধহয় টেনে হিচড়েই জয়কে এসবের পেছনে দাঁড় করাতে চাইছে। কেন? তার সঙ্গে সেদিন খারাপ আচরণ করেছিল বলে? সেটাই মাথায় ঘুরপাক খাচ্ছে, আর বারবার জয়কে অপরাধীর জায়গায় নজর আসছে। কিন্তু এটা ঠিক না। এরপর তো আর কিছু করেনি জয়, শুধু শুধু সবকিছুতে ওকে টানাটা কতটা যুক্তিযুক্ত? বেশি ভাবছে সে জয়কে নিয়ে। কথাগুলো ভেবে রাগ হল অন্তুর। সালমা খালা বললেন, কিচ্ছু করে নাই ওরা। অনবরত মাথা নাড়তে থাকলেন তিনি। পাগলের মতো প্রলাপ করতে করতে বুক চাপড়াতে শুরু করলেন আবার। চিৎকার করে কেঁদে উঠলেন সিজদায় পড়ে। অন্তুর বেরিয়ে এলো সেখান থেকে। ক্লাবঘর পার হওয়ার সময় আর চোখে তাকালো সেদিকে। বুকে একটা চাপা উত্তেজনা কাজ করছে। তাকে চিনে ফেলার মতো কেউ যদি এখন ক্লাবে থাকে, কোনো তামাশা না হয়ে যায় এখন। যদি জয়ই দেখে ফেলে। ক্লাবঘরের সামনে বড় পোস্টারে কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারির ছবি টাঙানো। পাশেই আরেক পোস্টারে তার ছেলে হামজার ছবি। এবার ক্যারাম বোর্ডের সামনে ছেলেরা দাঁড়িয়ে আছে, এটা আর চোখে নজরে এলো। আর ভুলেও তাকালো না সেদিকে। চোখ নামিয়ে নিল। মাথা নিচু করে দ্রুত হেঁটে পার করল জায়গাটা।
হুহুত ঘাপলা খেলে যাচ্ছে মাথায়। চাঁদনির কিছু কথার মানে স্পষ্ট নয়। ওরা বিচার চায় না, আবার কিছু হবার ভয়। আসলেই যাদের সন্দেহ করা হচ্ছে তারা কালপ্রিট তো? কাদের সন্দেহ করা হচ্ছে? অন্তু ঠোঁট কামড়াল। হামজা অথবা জয়ের মুখটা সামনে চলে আসছে কেন? শুধু শোনা ঘটনার ওপর ভিত্তি করে এমন পোক্ত ধারণা পোষণ কতটা যুক্তিযুক্ত? সন্ধ্যার কিছুক্ষণ আগে ঘুম ভাঙল জয়ের। ফোনের অ্যালার্ম এখনো বাজছে। উঠে বসে নোংরা ভাষায় দুটো গালি দিল অ্যালার্মকে। মুখে চোখে পানি দিয়ে আসার পরেও ঝিমুনিটা ছাড়ছে না। প্রথমে ঝুড়িতে, পরে একে একে সম্ভাব্য সকল আসবাবে কাঙ্ক্ষিত শার্টটা খুঁজল, পেল না। চিৎকার করতে করতে বেরিয়ে এলো ঘর থেকে, মামনি, মামনি। ক্রমশ কর্কশ হয়ে উঠছে তার কণ্ঠস্বর। বেরিয়ে এসে দাঁড়ালেন শাহানা। কি সমস্যা? ষাঁড়ের মতো গলা ফাড়তেছিস কেন? এই বাড়ির ব্যাটা ছেলেদের জন্মগত বদরোগ এই। জয় দাঁত খিচে উঠল। আমার শার্ট ধোয়া হয়নি কোনো দুঃখে? কি পরব আমি এখন? তার হাতে ডেনিম শার্ট। সেটা দেখিয়ে বলল। শাহানা কোমরে হাত দিয়ে দাঁড়ালেন। তোর শার্টের খুব আকাল হয়েছে? আলমারি খুললে ছোটখাটো একটা শার্টের গোডাউনের খোঁজ পাওয়া যাবে, বাদর। সব সময় তোমার শার্টের পেছনেই তো দৌড়াই আমি, আর কোনো কাজ নেই বাড়িতে। অন্যটা পরে বের হওয়া যেত না? জয় মুখ খুলতে গিয়ে নিয়ন্ত্রণ করল নিজেকে। এখন মুখ খুললে বকা ছাড়া কিছু আসার সম্ভাবনা নেই, মামিকে বকা যাবে না। দাঁতে দাঁত ঘষে চোখ বুজে গিলল বাজে ভাষাগুলো। এরপর কথা বলতে গিয়ে ওই খ্যাপা সরি এলো ওর। তো একটা বের করে দাও সেই গোডাউন থেকে, পরে বের হই। তোমাদের মতো তো হুদাই ঘরে বসে থাকি না আমি। কাজ আছে, উঠতেই দেরি হয়ে গেছে, আবার শার্টের বালডা নিয়ে রঙ্গ করতেছি আর আধ ঘণ্টা। তরু বেরিয়ে এসে দাঁড়ালো সেন্টার রুমের একপাশে। জয় ওর দিকে ফিরল, কঠিন স্বরে আদেশ করল, তরু, আমার একটা শার্ট বের কর, যা। কুইক। তরু আস্তে করে হেঁটে পাশ কাটিয়ে জয়ের রুমে ঢুকল। চারদিকে চোখ বুলিয়ে দেখল। এই ঘরে ঢুকলেই পুরুষালী একটা গন্ধ পাওয়া যায়, যাতে মাতাল মাতাল লাগে ওর। ঘরে বাস করা পুরুষটাই যখন সর্বক্ষণ ওর মাতাল হয়ে থাকার কারণ, এই ঘরটাও ওর কাছে বড় কাঙ্ক্ষিত। প্রতিদিন জয় উঠে বেরিয়ে যাবার পর সে পুরো ঘরটাকে পারলে নতুন করে উলটপালট করে, আবার শুরু থেকে গোছায়, বেশিক্ষণ এই ঘরে অবস্থান করার লোভে। যতক্ষণ এখানে থাকবে, বুকের ভেতর কি যে এক শিরশিরানি নেচে বেড়ায়। আলমারিটা খুলে খুঁজে খুঁজে একটা কালো লালচে রঙা শার্ট বের করল। পরক্ষণেই আবার দ্রুত ঢুকিয়ে হ্যাঙ্গারে বাঁধিয়ে ঝুলিয়ে রাখল। এসব অবশ্য তারই গোছানো। এই ঘরের প্রতিটা বিন্দুকণা যেন তার হাতে সাজে প্রতিদিন। চেক শার্ট বের করল একটা। সেটাতেও মন লাগল না। ভুলভাল শার্ট নিয়ে গেলে, পছন্দ না হলে নিশ্চিত একটা জঘন্য ভাষায় গালি দিয়ে ছুঁড়ে ফেলবে শার্টটা জানালা দিয়ে। তা আর পরবর্তীতে তুলে এনে জয়ের সামনে ধরার সাহস নেই কারও। শেষমেশ একটা ছাই রঙা, বলা চলে সাদা আর ছাই রঙের মিশ্রণে অদ্ভুত এক রঙা শার্ট নিয়ে বের হয়ে এলো রুম থেকে। জয়ের সবকিছু যেখানে অদ্ভুত, শার্টের কালেকশনও। জয়ের কেনা শার্টের প্রতিটা কালার দেখে তরুর ইচ্ছে করে খেয়ে ফেলতে। নাম না জানা সব কালারের শার্ট বেছে বেছে কিনে আনে। এমনকি শার্ট যেটা কেনে সেটা দোকানে দাঁড়িয়েই গায়ে চড়িয়ে পরনেরটা ব্যাগে করে আনে। পরের দিন নতুন সেই শার্ট ধুয়ে, আয়রন করে আলমারিতে তোলা হয়। এরকম হাজারো পাগলাটে স্বভাবসম্পন্ন, বদরাগী পুরুষটিকে কেন এত ভালো লাগে মনে মনে তরুর?
লোকে শুনলে নিশ্চয়ই বলবের রুচির দোষ আছে তরুর, নয়তো জয়ের মতো নোংরা স্বভাবের ছেলের প্রেমে পড়া যায় না। সব মঞ্জুর, তবুও ভালো লাগে ওই ছেলেটাকে। জয় কিছু বলল না, চুপচাপ শার্টটা পরল গায়ে। নিজে আর রুমে ফিরল না। তরুকে দিয়েই পারফিউম আনিয়ে নিল। এই যে এই ব্যাপারটা তরু কতটা উপভোগ করে তা নিশ্চয়ই জানে না জয়। তার মন নেচে ওঠে যখন জয় ধমক দিয়ে এটা ওটা ঘর থেকে আনতে বলে তাকে। মনে হয় যেন এই তো তরু ঘরণী জয়ের। তাকে গুছিয়ে সাজিয়ে আগলে রাখার দায়টুকু তরুর। আজ পৌরসভা অফিসে বৈঠক ছিল। নির্বাচন বেশি দূরে নয়। হামজা বলেছিল ঠিক দুপুরের পর পৌরসভায় পৌঁছে যেতে। আগামী সপ্তাহের শুরুতেই বিশাল এক সম্মেলন নির্বাচন নিয়ে। সেই বিষয় নিয়ে আলোচনা চলবে। জয় পৌরসভায় না গিয়েছিল ভাঙা বাড়িতে। সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাবে গিয়ে ক্যারাম খেলেছে আধ ঘন্টার মতো, এরপর বাড়ি ফিরে ঘুম দিয়েছে সন্ধ্যা অবধি। কবির ড্রাইভিং করতে করতে জিজ্ঞেস করল, ভাই, আমরা যাচ্ছি কই এখন? চেয়ারম্যান কাকা ডেকেছে। কবির দ্রুত ঘাড় ঘুরাল, চেয়ারম্যান কাকা আপনাকে ডাকছে কেন? সম্পত্তির ভাগ লিখে দেবে। তোর কিছু চাই সেখান থেকে? বোকা হাসল কবির, না মানে? আপনারে কেন ডাকছে? উল্টাপাল্টা কিছু করবে না তো? চুলে হাত দিল জয়, মুখে বদমাইশি হাসি ফুটল, উল্টাপাল্টা কিছু? বউ নাই নাকি চেয়ারম্যানের? আমায় কেন টার্গেট করবে? হাসল কবির। জয় বলল, আয় তোর এই গেছো বাদরের মতো হাসির একটা ছবি তুলি। বাই এনি চান্স সকালে টপকে গেলে ছবিতে মালা চোরাব। ব্যাক ক্যামেরা অন করে কবিরের দিকে ধরল। সেই মুহূর্তে হঠাৎই একটা বোঝাই ট্রাক সামনে এসে পড়ল ওদের গাড়ির। গাড়ি চালানোর সময় এই মজা বোধহয় কাল হয়ে উঠল ওদের। কবির প্রথমত নিয়ন্ত্রণ হারাল, দ্রুত স্টিয়ারিং ঘুরাল গাড়ি এক সাইডে নেবার জন্য। অথচ ততক্ষণে ডান পাশে আরেকটা গাড়ি এসে পড়েছে। ওদিকে সরার জায়গা নেই। ওদের গাড়ি যে পজিশনে রয়েছে তাতে ট্রাক ওদের গাড়িকে পিষে সামনে এগিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। ও পাশে চাপার জায়গা নেই। কয়েক সেকেন্ড পাশের গাড়িটা আরও স্লো হয়ে ওদের পাশ আটকে চলল মনে হল। দুজনে প্রস্তুত হল খারাপ কিছুর সম্মুখীন হবার জন্য। কিচ্ছু করার নেই আর, ট্রাক ওদের সামনে খুব কাছে প্রায়। আচমকা পাশের গাড়িটা পাশ থেকে দ্রুত এগিয়ে গেল ওদের গাড়ি পার করে। সেদিকে দিয়ে ট্রাকটা চলে গেল ওদের বাঁচিয়ে। ট্রাক চলে গেল নাকি কবির নিপুণ হাতে নিয়ন্ত্রণ করে নিল, বলা যায় না। সেকেন্ড 20 মধ্যে ঘটে গেছে পুরো ঘটনাটা। জয় গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে পেছনে তাকিয়ে দেখল ট্রাকটাকে একবার। এখনও হৃদযন্ত্র নিজের সহজাত আচরণের ফলে আতঙ্কিত হয়ে দ্বিপদাবিট করছে। জয় বেশ কিছুক্ষণ পর পেছনে থেকে সমনে ঘাড় ফিরিয়ে তাকাল। কবিরকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, ট্রাকটা কার জানিস? রাত 10টার দিকে ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে। হামজা বাড়ি ঢুকল রাত 11টার দিকে। দোতলার সিঁড়িতে ছাতা বাঁধিয়ে রেখে ভেতরে ঢুকল। রিমি বসেছিল স্বামীর অপেক্ষায়। দোতলার সদর দরজা দিয়ে ঢুকতেই একপাশে ডাইনিং রুম, তার আরেক বিভাজনে বসার ঘর। রিমি উঠে এগিয়ে গেল স্বামীর দিকে, হামজার হাত থেকে ওয়ালেট, ফোন এবং ভেজা হাতঘড়িটা নিয়ে জিজ্ঞেস করল, এত দেরি হলো কেন? হাতে কি হয়েছে আপনার? ভিজেছেন কেন? ছাতা ছিল না সাথে? হামজা সব কথা এড়িয়ে পাঞ্জাবি ঝাড়তে ঝাড়তে বলল, একটা গামছা দাও আগে। রিমি বুঝল,
কোনো কারণে মুড থমকে আছে আপাতত লোকটার। গামছায় মাথা মুছতে মুছতে তরুকে ডাকল হামজা, তরু, এদিকে আয়। তরু বেরিয়ে এলো। কি হয়েছে ভাই? তুলিকে ডাক। পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল হামজা টেবিলের দিকে। হাতমুখ খেয়ে ধুবে হয়তো। রিমি রান্নাঘরে ছুটল। তরু ফিরে এলো একটু পর, আস্তে করে বলল, ভাই, আপু আসতে চাইছে না। হামজা কিছু বলল না আর তরুকে বলল, খেতে বসো। শাহানা এসে দাঁড়ালেন ছেলের পাশে। রিমিকে ভাতের পাত্র আনতে ইশারা করে বসলেন হামজার পাশে। হামজাকে বললেন, ওই বাদর ফিরবে না? কত রাত হল, বাড়ি ফেরে কখন সে? হামজা গামছায় মাথা মুছতে মুছতে বলল, যখন ফেরে প্রতিদিন, তখনই ফিরবে। তা কেন ফিরবে? তুই শাসন করার বদলে আশকারা দিয়েই দিন দিন বেয়ারা বানাইছিস ওরে। হামজা মায়ের দিকে তাকাল। নির্বাচনের ঝামেলা এগিয়ে আসছে। এখন একটু ব্যস্তই থাকবে। এই নিয়ে ঘ্যানঘ্যান করার কি আছে? ও তো ছোট বাচ্চা না, ওকে নিয়ে টেনশন করতে হবে কেন? ভাত তুলে দিলেন শাহানা হামজার প্লেটে। একটু নিচু স্বরে জিজ্ঞেস করলেন, নির্বাচন আসতেছে বুঝলাম। তোরা কি করতেছিস কিছুই মাথায় ঢুকতেছে না আমার। তোর বাপ আসবে কখন? প্লেটে হাত নাড়তে নাড়তে বলল হামজা, মাথায় না ঢুকে যদি ভালো থাকা যায়, তাহলে আর ঢুকানোর চেষ্টা করো না। লবণ দাও। বাবা থানায় গেছে। চমকে উঠলেন শাহানা, থানায়? আবার থানায়? মরল তো মরল, আমার বাড়ির মানুষগুলারে ফ্যাসাদে ফেলে রেখে গেল। মেয়েটারে পাইলে ধরে থাপড়াইতাম আমি। মরছে তো কার না কার হাতে, ওসব মেয়েলোক কি ভালো হয়? নিজেই হয়তো গেছিল কোথাও কারো সাথে পড়ে। হামজা বিরক্ত হয়ে তাকালো। চা? আহাম্মা, চুপ থাকো তো। বাবা যদি থানা কাচারি না ঘুরবে তো মেম্বার হয়েছে কেন? জনগণের সমস্যায় এগিয়ে যাওয়া বাবার কাজ, কাজ করছে সে। থানায় গেলেই তো আর গ্রেফতার হয়ে যাবে না। আর গ্রেফতার হবেই বা কেন? এরপর গলা উঁচিয়ে রিমিকে ডাকল, রিমি। রিমি লেবু কেটে এনে দাঁড়াল। হামজার প্লেটে দুটো শসা ও টমেটোর টুকরো তুলে দিয়ে হামজার ভেজা চুলে আঁচল নেড়ে চুল মুছে দিল রিমি। পাঞ্জাবির কলারটাও ভেজা। অসময়ের বৃষ্টিপাত। শীত চলে আসার পর বৃষ্টি নেমেছে আজ প্রকৃতিতে। আরও একটা ডিম তুলে দিলেন শাহানা ছেলের পাতে। হামজার ডিম খুব পছন্দ। মাঝে মধ্যেই প্রেশার হাই হয়ে যায় এই বয়সেই, তবুও কোনো কিছুতে মান্নি করতে দেখা যায় না তাকে। হামজা খেতে খেতে মাকে জিজ্ঞেস করল, শরীর কেমন এখন তোমার? শাহানা মাথা নেড়ে ভালো বললেন। হামজা রিমিকে বলল, তরুকে ডেকে নিয়ে তিনজনে খেতে বসো। তুলিকে জয় এসে খাওয়াবে। রিমি খেতে বসল না। এখন খেতে বসলে চলবে না। হামজা গোসল করবে, বিভিন্ন প্রয়োজনে ওকে দরকার হবে। শাহানাকে বলল, আম্মু, আপনি খেয়ে নিন। আপনার ওষুধ খেতে হবে। আমি আর তরু পরে খেয়ে নেব, জয় ভাইয়া আসুক, সকলে একসাথে খাব। খাওয়া শেষ করে রুমে গিয়ে পাঞ্জাবিটা খুলে গোসলে ঢুকল হামজা। রিমি লুঙ্গি নিয়ে দাঁড়িয়েছিল বাথরুমের আধখোলা দরজার বাইরে। হামজা লুঙ্গি পরে এসে বসল বিছানায়। চুল থেকে পানি পড়ছে এখনো, প্রতিদিন রাতদুপুরে গোসল করার প্রয়োজনীয়তাটা কি? ঠান্ডা লাগে না এই লোকের নাকি? বোঝে না রিমি। তামাটে গায়ের রঙে, পুরু চামড়ার হৃষ্টদেহী পুরুষটিকে দেখল চেয়ে ক্ষণকাল রিমি। কোনোদিন ভালোভাবে মাথা মুছে আসে না।
পরে রিমির মুছিয়ে দিতে হয়। শুকনো তোয়ালে এনে মাথাটা ভালো করে মুছতে মুছতে বলল রিমি, একটু যত্ন নিলে কি হয় নিজের? এত উদাসীন কেন আপনি? হাত কেটেছে কি করে এখনো কিন্তু বলেননি। হাতটা টেনে ধরে কোলে বসাল রিমিকে হামজা। শাড়ির লুটিয়ে পড়ে থাকা আঁচল কাঁধে তুলে দিয়ে পেটসহ কোমর জড়িয়ে ধরল। কপট চিবিয়ে বলল, আমি যদি আমার যত্ন নেব তাহলে তোমাকে তুলে এনেছি কেন? রিমি মাথাটা নুইয়ে নিল। গম্ভীর হল হামজার মুখ, এক হাত রিমির কোমর থেকে সরিয়ে ফোন তুলে কাউকে কল করল। রিমি উঠে দাঁড়ালো হামজার হাত ছাড়িয়ে। ভেজা মাথায় আরও দু একবার হাত বুলিয়ে স্যাভলন আর তুলা এনে বসল হামজার পাশে। হামজা ফোনটা বিছানায় ছুঁড়ে দিল বিরক্ত হয়ে। রিমি তার হাতের ক্ষতটা পরিষ্কার করতে করতে বলল, দেবর মশাই কল ধরছে না, তাই তো? আশাই বা রাখেন কেন? তার ফোন এখন কোথাও পড়ে আছে, সে হয়তো ফোন থেকে দূরে কোনো বিছানায় পড়ে আছে কারো সাথে। হামজা ভ্রু কুঁচকে তাকাল, পুচকে মানুষ খুব বুঝতে শিখেছ এ বাড়ির ছেলেকে? এই বাড়ি, ও বাড়ি কি? ছোট থেকে এসব দেখে বড় হয়েছি। না বুঝলেও বুঝতে হয়েছে। কে কি করছে কখন, কার স্বভাব কি? বিশেষ করে রাজনীতিবিদ আর নেতাদের চরিত্র ভালো হতে নেই বলেই জানি। তাই নাকি? তো আমার ব্যাপারে কি খেয়াল তোমার? আমি কেমন, তুমি ছাড়াও। হামজার হাতটা খামচে ধরল রিমি, জানে মেরে ফেলব একদম। চেনেন তো আমার বাপভাইদের? কেটে ছিঁড়ে খাওয়াব তাদের দিয়ে। হামজা হেসে ফেলল রিমির দিকে তাকিয়ে। এরপর হাতের দিকে তাকাল। যেই ক্ষততে মলম লাগাচ্ছিল এতক্ষণ সযত্নে, সেখানে খামচে ধরে আছে, রক্ত বের হচ্ছে নখের আঁচড়ে। হামজা কিচ্ছু বলল না, তার চোখে দুষ্টু হাসি খেলা করছে, তা খেয়াল করে দাঁত খিচে জিদের সাথে বলে উঠল রিমি, আর জয় ভাইয়ার ব্যাপারে খুব ভালোই জানি। রিমি জানে হামজা জয়ের ব্যাপারে খারাপ কথা সহ্য করতে পারে না। কাজ হল ওর কথায়। হামজা মুখের হাসি মিলিয়ে গেল, ছোট্ট একটা শ্বাস ফেলল হামজা, অন্য কোথাও তো থাকতে পারে, কোনো বিপদও হতে পারে। তার আর কি বিপদ হবে? সে নিজেই একটা আস্ত বিপদ মানুষের জন্য, বিশেষ করে মেয়ে মানুষের জন্য। জয়ের ব্যাপারে রিমির এসব তেরছা উক্তি শুনতে ভালো লাগছে না হামজার। গম্ভীর হল মুখশ্রী তার, কেন? তোমার ওপর কোনোদিন খারাপ নজর দিয়েছে? না, তা দেয়নি। তাহলে? রিমি তাকালো হামজার কঠিন হয়ে আসা মুখটার দিকে। হাতে অ্যান্টিসেপটিক লাগানো শেষ করে উঠে দাঁড়াল। হামজা বলল, জয় দুষ্টু, বেপরোয়া, অসভ্য, সেসব সত্যি। কিন্তু মিথ্যাবাদী বা বিশ্বাসঘাতক নয়। আর এখানেই ওর ওপর যত দুর্বলতা আমার। রিমি কথা বলল না। হামজা হাত ধরে টেনে এনে পাশে বসালো ওকে। এরপর চট করে পা টান করে শুয়ে পড়ল রিমির কোলে মাথা রেখে। চোখ বুজে ঢোক গিলে বলল, কথা বলছো না কেন? আমার চেয়ে জয় ভাইয়া বেশি ইম্পর্টেন্ট আপনার কাছে, তা জানি। কিন্তু কেন? হামজা চুপচাপ শুয়ে রয় চোখ বুজে। জবাব না পেয়ে রিমি জিজ্ঞেস করল, হাত কেটেছে কিভাবে? দেয়ালে ঠেস লেগেছিল। দেয়ালে ঠেস লাগলে এভাবে কাটে না হাত। ভ্রু উঁচিয়ে তাকালো হামজা, হুঁশিয়ারি করছো আমার সঙ্গে? ইন্টারেস্টিং। তো বলো দেয়ালে ঠেস লাগলে কিভাবে কাটে হাত? রিমি খানিক মাথা ঝুঁকালো নিচের দিকে,
হামজার চাপ দাড়িতে হাত বুলাতে বুলাতে ধীর কণ্ঠে বলল, কদিন বাদে আপনি হবেন মেয়র, এরপর মেম্বার অব পার্লামেন্ট। আমি হব তার ঘরণী। আব্বু বলতো, রাজনীতিবিদের বউদের বড় রাজনীতিবিদ হতে হয়, তবেই না চলবে সংসার। জানেন, আপনার মতো এমন রাক্ষসে লোকের সাথে আব্বু আমার বিয়ে দিতে কোনোভাবেই রাজি ছিল না। আমি বললাম, বিয়ে করলে এই রাবণটাকেই করব। হামজা খপ করে রিমির হাতটা ধরে ফেলল, আরও শক্ত করে কোল চেপে শুয়ে বলল, তা কেন তোমার মতো পুচকে এই রাবণকে বিয়ে করতে চাইল? ভয় করল না তোমার, যদি খেয়ে ফেলি? নিঃশব্দে হাসল রিমি। হামজা একেবারে পেঁচিয়ে ধরে ফেলার আগেই এক লাফে গা ঝেড়ে উঠে সরে দাঁড়াল। হামজা আধশোয়া হয়ে বসে বলল, রিমি, দরজা আটকে দিয়ে এসো। রিমি দূরে দাঁড়িয়ে ঘাড় নাড়ল, পারব না। হামজা ঘাড় ঘুরিয়ে তাকাল, আমি উঠে গিয়ে ধরলে কাল সকালে তোমার খবর আমাদের সময় পত্রিকায় বের হবে, আমাকে টলারেট করতে পারবে না কিন্তু। অবাধ্যতা পছন্দ না আমার। নাক কুচকাল রিমি, ছি, কি মুখের ভাষা। আর আমি আপনার পার্টির মেম্বার না, বউ আপনার। আপনার পছন্দ অপছন্দ আমার কাছে চলবে না। হামজা ফোন হাতে তুলে নিয়ে বালিশ খাড়া করে ঠেকিয়ে তাতে পিঠ হেলান দিয়ে বসল। ফোন কানে ধরে রিমির উদ্দেশ্যে বলল, তোমাকে বলেছি আমার কাছে ঘেঁষবে না ভালো চাইলে, অথচ দেখলাম তুমি নিজের ভালো চাও না। দ্রুত কাছে এসো। ওপাশ থেকে কল রিসিভ করল জয়, হ্যাঁ ভাইয়া। কোথায় তুই? রাত বাজে কয়টা? দেরি হবে আসতে। ক্লাবে আছি। ক্লাবে কি করছিস? ক্যারাম খেলছি। খেলছিস নাকি ঢকঢক করে গিলছিস? জয় কথা এড়াল, তুমি বাসায় গেলে কখন? মামা এসেছে বাসায়? রিমি এসে কাছে দাঁড়াতেই এক হেঁচকা টান দিয়ে ফেলে দিল বিছানায় ওকে। দাড়িগোফের মুখটা গলায় ঠেকাল। এক হাতে রিমিকে শক্ত করে বিছানার সাথে চেপে ধরে রেখে অপর হাতে ফোন কানে ধরে বলল, আসেনি এখনো? তাড়াতাড়ি বাড়ি আয়। দুপুরের পর পৌরসভায় কাজ ছিল, যাসনি? আমার হাতে থাপ্পড় খাসনি বহুদিন। ঘণ্টাখানেকের মধ্যে বাড়িতে পা পড়ে যেন, নয়তো থাপড়ে তেরামি সোজা করে দেব। কলটা কেটে দিল জয়। রিমির দিকে তাকিয়ে বলল, স্বামীর খেদমতে গাফলতি করতে নেই, জানো না? এই অবাধ্যতা মেনে নেব না আমি। রিমি হামজার খোলা পিঠ খামচে ধরল, জয়কে এত প্রশ্রয় কেন দেন আপনি? ওকে খারাপ করার পেছনে শতভাগ হাত আপনার রয়েছে। এটা কি ওর ভালো চাওয়া, নাকি ওকে ধ্বংস করা? হামজা রিমির ঠোঁটের এক কিনারে আলতো ঠোঁট ছুঁয়ে বলল, ধ্বংস আর সৃষ্টির মাঝে যে দেয়ালটা, তা খুব মসৃণ, রিমি। বলতে পারো, মুদ্রার এপিটোপিট। পদার্থ একই, শুধু পাশ বিপরীত। জয় স্বাধীনচেতা ছেলে, ও জীবনকে যেভাবে এনজয় করতে চাচ্ছে, আমি ওকে সেভাবে চলতে বলিনি। ও যা করে, শুধু বাধা দিতে ইচ্ছে হয় না ওর কোনো কিছুতে। দেখো না, ও যখন শব্দ করে হাসে, দেখতে আর শুনতে কি চমৎকার লাগে। ওর হাসির মায় আমার মতো পদার্থগত কঠিন পুরুষটাও পড়েছে। তার চেয়েও বড় কথা, দিন শেষে আমি নিজেও শতভাগ শুদ্ধ নই। এম ড্যাশ। সকাল 7টা বেজে গেছে ঘুম থেকে উঠতে। আজকাল প্রতিরাতেই ঘুমাতে বেশ দেরি হয়ে যায় অন্তর। ফাইনাল এক্সাম কাছে এগিয়ে আসছে, রাত জেগে পড়তে হয়। মাঝে মধ্যেই অন্তর ইচ্ছে করে
এক রাতে যদি অনার্সের এই 4 বছর শেষ হয়ে যেত, আর সে আইন বিভাগে ভর্তি হয়ে যেত স্নাতক করতে। তার কিছুদিন পর উকিলের ওই সাদাকালো পোশাকটা গায়ে চড়াতে পারত। অথচ আরও 2 বছর শেষ করতে হবে অনার্সেই। ঘড়ি দেখে লাফিয়ে উঠল, সূর্য উঠে আলো ছড়িয়ে গেছে, দ্রুত অজু করে এসে ফজরের নামাজে বসল। আম্মা উঠেছে, রান্নাঘর থেকে ঠুকঠাক আওয়াজ আসছে। দরজা খুলল না, বারান্দায় গিয়ে দাঁড়াল। বড় বড় কচুরিপানা জন্মেছে পুকুরে। আজ আর ডাহুক পাখির দেখা পেল না। গ্রিল ধরে দাঁড়াল। মাথায় সারাটা দিন প্যাচ কাটে আজকাল। সকাল থেকে শুরু হয়, গভীর রাতেও শেষ হবার নাম নেয় না। সেদিন চাঁদনি বলেছিল, একবার সাবধান না হয়ে একটা হারিয়ে গেছে। এই দ্বারা কি বুঝিয়েছিল? কি হারিয়েছে? এই পরিবারটায় কি ঘাপলা আছে কোনো? আব্বুর কাছে গতরাতে জিজ্ঞেস করেছিল অন্তু, হামজা পাটোয়ারির ব্যাপারে। হামজা ভার্সিটির ভিসি এবং ছাত্রলীগ সংগঠনের সাধারণ সম্পাদক। তার অনেক উন্নয়নমূলক কাজের নজির আছে জেলায়। বাপের কাউন্সিলর হবার পেছনে তার বিশেষত্ব রয়েছে। তার বাপকে কেউ ভোট দিত না কোনোকালে, তার বদৌলতে ভোট পেয়ে কাউন্সিলর হয়েছেন হুমায়ুন পাটোয়ারি। হামজা চতুর এবং বাহ্যিক নিখুঁত চলনের এক তরুণ রাজনীতিবিদ। এ বলার অপেক্ষা রাখে না। সমাজের নিম্নশ্রেণীর মানুষের কাছে তার নাম ভগবানের মতোই, তারা জপে বেলায় বেলায়। আবার তরুণদের কাছেও বেশ সমাদৃত। অথচ তবুও কোথাও যেন ঘাপলা রয়ে গেছে তার মাঝে। ক্ষমতার নেশাও বলা চলে সেই ঘাপলাকে। নেশার পিছনে খুব ক্ষিপ্রগতিতে ছুটছে হামজা। এবার বাবাকে কাউন্সিলর পদ থেকে সরিয়েছে। চাইলে হুমায়ুন পাটোয়ারি আবারও কাউন্সিলর এবং সে মেয়র হতে পারত। জেলার 2 সমাজসেবক নেতাকর্মী পাটোয়ারি পরিবারেই থাকত। অথচ তা করেনি হামজা। এখানেই হামজাকে চতুর এবং ক্ষুরধার এক রাজনীতিবিদ বলার সুযোগটা আসে। সে যা নাম কামিয়েছে জনসাধারণের কাছে, তা থেকে অনায়াসে বাপছেলে পদপ্রার্থী হলে জিতে যেত দুজনেই। অথচ এখানেই মানুষের মাঝে একটা কৃতজ্ঞতাবোধের জায়গা রেখেছে যে, হামজা সুযোগ এবং ক্ষমতা থাকতেও তা কাজে লাগিয়ে পদ নেয়নি। বরং সে শুধুই সমাজসেবকের ভূমিকায় অধিষ্ঠিত হতে চায়। আব্বুর বলা কথাগুলো শুনে অন্তুর মনে হল, নিঃসন্দেহে হামজা রাজনীতিবিদ হিসেবেই চালচলন সম্পন্ন। তাহলে মানুষ হিসেবে কেমন? এটাও নিশ্চিত প্রায়, হামজা জিতে যাবে এবার। অন্তুকে আব্বুকে জিজ্ঞেস করেছে, এরপর সরাসরি সংসদ নির্বাচন করবে তাই তো? এটা আর বলার অপেক্ষা রাখে না। অন্তু অবাক হল, সে এতদিন যে দৃষ্টিকোণ থেকে দেখেছে, সেখানে মনে হয়েছিল ওই পরিবারকে তার মতোই সবাই ঘৃণা করে। অথচ এখন মনে হচ্ছে, শুধুমাত্র ভুক্তভোগী ছাড়া কেউ ওই পরিবারকে দোষারোপ অবধি করবে না। অর্থাৎ, আখির পরিবার দ্বিধায় রয়েছে, আর সেই ঝুলে আছে জয়ের পক্ষ থেকে আসা সম্ভাব্য অ্যাকশনের জন্য। আবার মনে হচ্ছে, জয় কিছুই করবে না। করলে করত তো। হামজা বিয়ে করল, মেয়র সাহেবের ছোট ভাইয়ের মেয়ে রিমি আহসানকে। মেয়রের ভাই ফারুক আহসানের সঙ্গে কিসের এক আলোচনা বৈঠকে গিয়ে প্রথম দেখেই রিমিকে পছন্দ হয়েছিল। তরুণ নেতাকর্মী হিসেবে ভালো নাম এবং প্রতিপত্তি তো কামিয়েছে হামজা এই বয়সেই। তবে তার নাম খারাপ করার জন্য আছে একজন, যাকে সে খুব যত্নে পালছে, জয় আমির। হামজার ফুফাতো ভাই। জয়ের বেপরোয়া কার্যক্রম সকলের কমবেশি জানা। তবুও সে ভার্সিটির ছাত্রদলের লিডার। কেন, কিভাবে, এটাও ভাবার বিষয়। তা যদি ছাত্রদের কাছে জিজ্ঞেস করা যায়, তারা সমস্বরে স্বীকার করবে, তাদের নেতাকর্মীকে খুব পছন্দ তাদের।
জয় ভালো লিডার তাদের। তার চঞ্চলতা এবং দুষ্টুমি ছাড়া আর কিছু একটা অবর্ণনীয় রয়েছে, যেটা আকর্ষণীয়। দায়িত্বজ্ঞানহীন, তা বলা চলে না। রাজনৈতিক কাজকর্মে যেমন ১৬ আনা, তেমনি দুষ্টু কাজেও সে ব্যাপক পারদর্শী। সামনেই পৌরসভা নির্বাচন আসছে। বাপের বদলে হামজা নির্বাচনে অংশ নেবে, এই রব মুখে মুখে উঠে গেছে। সরাসরি ছাত্রনেতা থেকে সাংসদ নির্বাচনের বিষয়ে বিভিন্ন জনর্ব ছড়িয়েছে তার নামে। চতুর হামজা এত তাড়াতাড়ি এতদূর উড়ার মতো বোকামি করবে না। সংসদ নির্বাচনকে হাতে রেখে আপাতত সে এবারের মেয়র পদপ্রার্থী। এ কথা সকলের জানা, আমজাদ সাহেব অন্তুকে এগুলোই শুনিয়েছেন। অন্তুর রাজনৈতিক বিষয়াদিতে আগ্রহ না থাকলেও রয়েছে সমাজ নিয়ে ভাবনাচিন্তা। নিজের নামের সামনে যেকোনো মূল্যে অ্যাডভোকেট যুক্ত করার প্রয়াসে দৌড়ে চলেছে। ২ বছরে অনার্স শেষ করে লতে ভর্তি হতে হবে তাকে। মাথা জট পাকিয়ে যায় এসব ভাবতে শুরু করলে। সে এত আগ্রহ নিচ্ছে কেন এসব বিষয়ে? বারবার দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে, আরও জড়িয়ে ধরছে এই জটলা ওকে। কাউন্সিলর সাহেব চাঁদনীকে বলেছিলেন, টাকা নেবেন। সেদিন রাতেই সেই টাকা কেউ বা কারা এসে লুটে নিয়ে গেল। এর মধ্যে কাউন্সিলর এবং তার ছেলে হামজার হাত থাকাটা অসম্ভব নয়। তবে কেউ যদি নিজের আবাস ছেড়ে উঠতে না চায়, টাকা দিয়ে বাসভূমি ফেরত নিতে চায়, তাহলে তার বিনিময়ে এত জঘন্য প্রতিদান কোনো সুস্থ মানুষ দেবে না। হুমকি দিতে পারত, তুলে নিয়ে গিয়ে আটকে রেখে শর্ত দিতে পারত। অথচ অমানুষিক বর্বরতা একটা মেয়ের সাথে। অন্তু চোখ দুটো বুজে নিয়ে মনোযোগ ভ্রষ্ট হবার চেষ্টা করল। বারবার চোখের সামনে আখির বস্ত্রহীন, এক ফালি কাপড়ে ঢাকা দেহটা চলে আসছে। সহ্য করা দায়। এই জীবনে এসব ঘটনা সে কেবল আব্বুর পড়ে রেখে দেয়া সংবাদপত্রের কাগজে পড়েছে। নিজের সামনে ঘটা ঘটনাটা সে এত স্বাভাবিকভাবে নেবার সাহস পাচ্ছে কোথায়, এটা ভেবে হয়রান সে। এটাও নিশ্চিত, কোনো এমন কথা লুকিয়েছে চাঁদনী, যা বলার মতো নয়। একটা নয়, এমন বহু কথা লুকিয়েছে ওই রহস্যমানবী। আবার যদি অন্তু যায়, বলবে সেসব? সম্ভাবনা নেই। চাঁদনী তুখর বুদ্ধিমতী আর শান্ত চিন্তার মেয়ে। শিক্ষাগত যোগ্যতার চেয়ে বাস্তব অভিজ্ঞতায় পারদর্শী মেয়েটাকে খুব পছন্দ হয়েছে অন্তুর। দরজায় ধাক্কা পড়ল। ধাক্কাটার ধরন দেখে অন্তু বুঝল, ধাক্কাটা কার। হতাশ শ্বাস ফেলল, জানা নেই কোনো উদ্ভট পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাকে এখন। দরজা খুলল অন্তু। মার্জিয়া ঘরে ঢুকে আশপাশে চোখ ঘুরিয়ে দেখল, যেন কোনো সন্দেহভাজন অপরাধীর ঘরে ঢুকেছে। অন্তুকে জিজ্ঞেস করল, পড়ালেখার কি খবর তোমার? বহুরূপী ভাবির বহুরূপী মুখের কথা। ছোট্ট একটা শ্বাস ফেলে বলল অন্তু, জি, ভালো। বসুন আপনি। বসল মার্জিয়া, খুব আন্তরিক স্বরে বলল, শোনো, তুমিও তো আমার বোনের মতোই। তুমি আমায় যতটা পর ভাবো, আমি কি আসলেই অতটা খারাপ? জি না, অতটা খারাপ না। তার মানে একটু খারাপ? অন্তু বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বইপত্র তুলে নিয়ে গিয়ে টেবিলে সাজাতে সাজাতে বলল, কি বলতে এসেছেন? এমনি আসতে পারি না? অন্তু ফিরে তাকালো, অবশ্যই পারেন। তবে এমনি আসেননি। তোমার তো অনার্স সেকেন্ড ইয়ার শেষের দিক। তোমার প্রতি একটা দায়িত্ব আছে তো নাকি? তোমাকে এসে আমার ছোট বোনের মতো পেয়েছি, সেই হিসেবে তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবার অধিকার আছে না? এখন তো একটু ভাবতে পারো। জি ভাবছি আমি বিয়েশাদির কথা। মনের মতো পেলে বিয়ে করে নেব। আপনি শুধু শুধু এত টেনশন করবেন না, ভাবি।
মার্জিয়া এক পলকের ব্যবধানে চেতে উঠল, তোমার মনের মতন ছেলে ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে বানায় আনি, কি বলো? তোমার মনের মতো কোনো ছেলেও আছে এই আল্লাহর দুনিয়ায়? কিরকম চাও তুমি, যে তোমার এইসব কটকটে শক্ত কথা মেনে বিলাইয়ের মতন তোমার পিছপিছ চলবে এই রকম চাও তো তুমি? তোমার মতো মেয়েকে কোনোদিন কেউ বিয়ে করে নিয়ে বাড়ি তুলবে না। ছেলে মানুষ কি গোলাম? কামাই রোজগার করে খাওয়াবে, আবার তোমার আলগা ভাব দেখবে? ভাব দেখে বাঁচি না আমি তোমার। অন্তু স্বাভাবিক স্বরে বিনয়ের সাথে বলল, মরেও তো আর যাচ্ছেন না, তাই না? আর আপনি আপনার ঘরে থাকেন, আমি আমার ঘরে, এমন নয় সবসময় আমার ভাব আপনার চোখের সামনে থাকে। সামনে আসলেও চেষ্টা করবেন চোখ বুজে অথবা দৃষ্টি ঘুরিয়ে রাখতে। দেখবেন আর আমার ভাব আপনার চোখে পড়ছে না। আর এমন তো মোটেই নয় যে আপনার অথবা আপনার স্বামীর কামাই খাচ্ছি এ বাড়িতে। তাহলে আপনার আসলে ব্যথাটা কোথায়? নাক শিউরে উঠল অন্তুর জবাবে মার্জিয়ার। সর্বোচ্চ রাগটা মার্জিয়ার ওঠেই অন্তুর সুবিন্যস্ত ভঙ্গিমায় শান্ত স্বরে বলা দায়সারা কথাগুলোতে। রি রি করে উঠল সে, তোমার কথাটা একবার বিশ্লেষণ করছো তুমি? মরিনি এই নিয়ে আফসোস তোমার? আবার ব্যথা? এই ব্যথা কি? হ্যাঁ, তোমার মুখে জুতা মারা উচিত। আজ কয়দিন আমার শরীরটাও ভালো যাচ্ছে না, আবার কিছু করে আসছো কবিরাজের কাছে আমার জন্যও নিশ্চয়ই। যাতে তাড়াতাড়ি মরি, এইটাই তো বুঝাইলা তোমার কথার মাধ্যমে। অন্তু ঘাড়ে হাত দিয়ে পিঠ বাঁকাল, সোজা একটা সিনকে উল্টো করে এমন নাটকীয় বানিয়ে তোলার নিখুঁত টেকনিকটা কোথা থেকে রপ্ত করা আপনার? আমাকে মানসিক অত্যাচার করে পান কি আপনি? আমি আসলেই চাই আপনার সাথে বিনয়ী হয়ে থাকতে, আপনি আমার বড় ভাবি। কখনো কোনোদিন আগ বাড়িয়ে আজে আচরণ করিনি, তা আপনিও জানেন। অথচ আপনি একটুও চান না আমার বিনয় দেখতে। সত্যি বলতে, আমার ভেতরে একটা জ্বলন্ত শয়তান আছে, যেটা অযৌক্তিক, ছোটলোকি আচরণ এবং কথার সামনে খুব খারাপভাবে বেরিয়ে আসে। শান্তভাবে খুব তীক্ষ্ণ কথা শুনিয়ে দিতে পারে সেই শয়তান। আমার নিয়ন্ত্রণ নেই তার ওপর। আপনি বারবার তাকে খুঁচিয়ে বের করে আনেন। আপনি না খুঁচালে সে আসবে না, খুঁচালে ছেড়ে দেবে না। থাকুন না আপনি আপনার মতো, আমি আমার মতো। আমাকে নিয়ে আপনার সমস্যাই বুঝিনি আজ অবধি। দাঁত খিচিয়ে উঠল মার্জিয়া, তোমাকে নিয়ে সমস্যা যে কোথায়, সেটা তো আমি নিজেও বুঝি না। আসলে তোমার ভাব আমার সহ্য হয় না, অন্তু। ওইটাই আমার সমস্যা। তোমার কথাবার্তা সহ্য হয় না আমার। শোনো, কাল আমার চাচাতো ভাইয়ের বাড়ির লোক আসতেছে তোমায় দেখতে, যদি কোনো উল্টাপাল্টা করো, আর আমি বাপের বাড়ি চলে যাই, তোমার ভাই যে তোমাদের শান্তি রাখবে না, তা জেনে রাখো। অন্তু আর কথা বলল না। তার রুচিতে বাধছে কথা বলতে। মার্জিয়া বের হয়ে গেল। দিনকাল ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে তার। চারদিক থেকে সংকটময়, সংকীর্ণ হয়ে উঠছে তার এগোনোর পথগুলো। ভাবি তাকে বিয়ে কেন দিতে চায়, সেটাও সে জানে। অন্তু এ বাড়ি থেকে চলে গেলে শুধু শ্বশুর শাশুড়ির ভার তারা গ্রহণ করে এ বাড়ির নায়কনায়িকা হয়ে উঠবে দুজন। এখনও সবটা আয়ত্ত করে আছেন আমজাদ সাহেব। অথচ মার্জিয়ার বাপের বাড়ির লোক এই নিয়ে মজা করে, এতদিন বিয়ে হয়ে সংসার নিজের করতে পারেনি মার্জিয়া। সে এখন আর এসব নিতে পারে না। দ্রুত অন্তুকে বিদায় করলে শ্বশুর মশাই এমনিতেই থেমে যাবেন। আমজাদ সাহেব খুব গম্ভীর আর শীতল মানুষ, শিক্ষিত মানুষটার ব্যক্তিত্ব প্রখর। তাতে দাগ না লাগাতে তিনি সব করবেন। অন্তু কথা বলে, অথচ আমজাদ সাহেবের নীরবতার মাঝেই যেন যত তেজ নিহত।
কাল আব্বুর কাছে একজন পাওনাদার এসে বসে থেকে গেছে ঘণ্টাখানেক। আব্বু লোকটাকে বেশ তোষামোদ করছিল, যেটা আব্বুর আত্মমর্যাদার খেলাপি অনেকটাই। লোকটার মুখে সন্তুষ্টি নেই, অথচ আব্বু ক্রমাগত চেষ্টা করছিল লোকটাকে একটু খুশি করার, 2 দিন সময় চেয়ে নেবার। যেটা দেখে ভালো লাগেনি অন্তুর। আখির কথা মাথায় এলো আবার, এভাবেই সময় চেয়েছিল নিশ্চয়ই আখির পরিবার। আচ্ছা, আখির এই বিভৎস অবস্থার পেছনে এছাড়াও কি আরও কিছু আছে? ঘর থেকে বেরিয়ে এলো। তার পাগল পাগল লাগে আজকাল। না, এভাবে এটুকুতেই হয়রান হলে তার নামের পাশে অ্যাডভোকেট উপাধি মানাবে না আগামীকালে। তাকে সবকিছুতে স্বাভাবিক থাকার ক্ষমতা অর্জন করতে হবে। সে চেষ্টা করছে তাই। আখির ডেডবডির কথা মাথায় আসলেই ভেতরে ভেঙেচুরে আসে, মাথায় ভয়াবহ চাপ পড়ে, প্যানিক এসে জড়ো হয়। আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ভেতরের নারীসত্তাটা। মানসিক ভারসাম্য হারানোর জোগাড় হয়, তবুও শান্ত রেখেছে নিজেকে। এই দুনিয়ায় ভঙ্গুর হওয়া যাবে না, একুটুও না। 10টায় ক্লাস আছে। বেলা 9:45 বাজতে যাচ্ছে। ক্যাম্পাস এই কদিনে শান্ত হয়ে গেছে। গেট দিয়ে সরাসরি ঢুকে সমাজবিজ্ঞান বিভাগটা পড়ে একপাশে একটু ভেতরে। গাছপালায় ছেয়ে আছে বিল্ডিংয়ের আশপাশের চত্বরটা। অন্তু সেদিকে এগোল। কেউ একজন পেছনে এসে খুব কাছে দাঁড়িয়ে তার নাম ধরে এমনভাবে ডাকল, যেন বহুদূর থেকে গলা উঁচিয়ে ডাকছে। ম্যান পারফিউমের কড়া গন্ধটা। চমকে উঠে ছিটকে দূরে সরিয়ে দাঁড়াল, বুক কাঁপছে মৃদু। ফিরে তাকিয়ে দেখতে ইচ্ছে করল না মানুষটাকে। গা গুলানো ঘেন্না কাজ করছে। জয় সামনে এসে দাঁড়িয়ে আবার ডাকল, অন্তু। ডাকটা শুনতে এমন লাগছে যেন বহুকালের পরিচিত, এবং ডেকে অভ্যস্ত জয়। অন্তু নির্বাক চোখে চেয়ে আছে। খুব কাছে এসে দাঁড়াল জয়, অন্তু মুখটা বাঁকিয়ে নিল। জয় হেসে এদিক ওদিক তাকাল, কুকুর দেখে ভয় পাও দেখছি। চা। আমি কাহিনী ঠিক বুঝলাম না, একদিন কুকুরকে সিনিয়রের সংজ্ঞা শেখাও, আরেকদিন ভয় কুকড়ে যাও, ব্যাপার কি? অন্তু জবাব দিল না। জয় ঘাড় বাঁকা করে দেখল অন্তুকে। যেন ওর মুখে খুব মনোযোগ দিয়ে কিছু খুঁজছে। সোজা হয়ে দাঁড়াল, মুখের অভিব্যক্তি বদলে দাঁত পিশল, জবাব দিচ্ছ না কেন? অন্তুর মুখের ওপর নজর আটকে হেসে ফেলল চট করে, জানো, আমি সিংহ বা বাঘ নই। খপ করে থাবা দিয়ে শিকার ধরি না, আমি বাহাদুর নই। তোমার ভাষ্যমতে কুকুর আমি। কুকুরের অনেকগুলো স্পেসিফিক স্বভাব থাকে। তার মধ্যে একটা হল ছ্যাঁচড়ামি। আমি কুকুরের সেই স্বভাবের অনুসারী। কৌশলে ধীরে সুস্থে নির্লজ্জতার সাথে ধরব তোমায়, তুমি ঝোড়ো ঝোড়ো করে ঝরে পড়বে। অন্তুর বুকটা কাঁপল, পশমগুলো শিউরে উঠল অকারণেই। জয়ের মুখের নির্বিকার ওই হাসি গায়ে কাটা দিচ্ছে। শান্ত, স্বাভাবিক স্বরে বলছে কথাগুলো। লোকে দেখছে ওদের, কেউ কেউ তাকিয়ে আছে, কেউ তাকিয়ে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাদের ধারণা, সিনিয়র হিসেবে জুনিয়রকে শিষ্টাচার শেখাচ্ছে। একটু পিছিয়ে গেল জয়। ডানপাশে ঘাড় ঘুরিয়ে উদ্দেশ্যহীন দৃষ্টি রেখে অন্তুকে জিজ্ঞেস করল, আমার এলাকায় গেছিলে কেন সেদিন? অন্তু চোখ বুজল। যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়। জয় দেখেছে ওকে। এবারেও জবাব দিল না। জয় অন্তুর দিকে ফিরল, কেন গেছিলে? অন্তু কথা বলল না। সুন্দর দৃষ্টি মেলে তাকালো জয়। সুন্দর করে বলল,
ইচ্ছে করছে একটানে তোমার নেকাবটা খুলে ছিঁড়ে ফেলি। ধৈর্যের পরীক্ষা দিতে খুব কাঁচা আমি। কেন গেছিলে ওদিকে? ধৈর্যতে মানল না জয়ের কথাটা, নাকের পাটা শক্ত হল অন্তর। আমি কোথায় যাব অথবা না, তার রেস্ট্রিকশন আপনি দেবেন আমায়? কেমন করে যেন হেসে ফেলল জয়। ছি, তা দেব কেন? জিজ্ঞেস করছি কেন গিছিলে? রেগে যাচ্ছ কেন? জয়ের হাসিতে গা শিউরে উঠল অন্তর। শরীরটা পিছিয়ে যাচ্ছে ভেতর দিয়ে, অথচ পা টলছে না। জয় এক হাত দূরত্বে দাঁড়িয়ে, অথচ অন্তর মস্তিষ্ক ওকে তাড়া দিচ্ছে আরো খানিক দূরত্ব বাড়াতে। ক্যাম্পাস ভর্তি লোক, বেইজ্জতমূলক কিছু না ঘটুক, তা সামলাতে এতক্ষণ চুপ ছিল। জয়ের স্বাভাবিক আচরণ ছাপিয়ে চোখের চাহনিতে যা ফুটে উঠতে দেখা যাচ্ছে, তা অন্যরকম। আশপাশের সবার নজর ঠেকে আছে ওদের দিকে। অন্তু জবাব দিল, ঘুরে দেখতে গেছিলাম। ভিকটিমের বাড়ি? নির্লিপ্ততা কণ্ঠে বলল অন্তু, এবার সন্দেহ গাঢ় হচ্ছে আপনাদের ওপর। হতাশাজনক শ্বাস ফেলল জয়। হা, ইনভেস্টিগেশনে নেমেছ তাহলে? তাতে তোমার প্রফিট কি? আর আমাকেই বা দোষী করতে চাইছ কোনো সুখে? আচ্ছা বাদ দাও সেসব। বলো, সন্দেহ সত্য হলে কি করবে? অন্তু জিজ্ঞেস করল, কিছুই করার নেই? জয় কাঁধ ঝাঁকালো, তুমিই বলো, কি করার আছে? সৃষ্টিকর্তাকে ভয় করুন, তিনি ছেড়ে দেন না। জয় মাথার উপরে হাত তুলে আলস্য ভঙ্গিতে বলল, ধরেও তো না। অন্তুর মুখটা কুঁচকে এলো ঘৃণায়, তিনি ধরলে আর পালানোর পথ পাবেন না। জয় হাসল, তাকে বলো দ্রুত ধরতে। একবার পুলিশ অবধি গ্রেফতার করেনি আমায়, জানো। পুলিশের সাথে রেষারেষি না থাকলে নিজেকে খুব ফুরবল লাগে। তুমি প্লিজ কিছু একটা করো, যাতে আমাকে পুলিশ ধরে। আর তুমি নিজের চেয়ে বেশি আমার চিন্তা করছো, প্রেমে পড়েছ আমার? অন্তু কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল জয়ের চেহারার দিকে। গোল বা লম্বা আখ্যা দেয়া যায় না চেহারাকে। ফর্সা বা কালোও নয়, শ্যামলাও নয়। তামাটে ইট রঙা চেহারা। নাকটা সরু, হাসিটা অদ্ভুত, জড়ানো। গলায় চেইন ঝুলছে, তাতে ইংরেজি জো লেটার লকেট হিসেবে রয়েছে। বাম হাতে আজ রিস্টলেটের বদলে একটা রূপালি বালা, ডান হাতে ঘড়ি পড়েছে। কি বিশ্রী অদ্ভুত। সাজটাই সাইকো টাইপের, অস্বাভাবিক। চুলগুলো সুবিন্যস্ত। অথচ জয়ের আজব মুগ্ধ হবার মতো চেহারা এবং গর্ণে অন্তুর ঘেন্না উতলে এলো। এই সুন্দর, বিন্যস্ত কাঠামোতে বিশাল গোপন জাহিলি দেখতে পেল অন্তু। দীর্ঘ একটা শ্বাস ফেলে জিজ্ঞেস করল, কি করবেন আপনি আমার? কি করেছি আমি? কিসের নোংরা খেলায় মত্ত হবার পরিকল্পনা নিয়ে বসে আছেন? জয় হেসে ফেলল, ভয় পাচ্ছ, আরমিন? অন্তু ভ্রু কুচকাল, এই নামে সাধারণত কেউ সম্বোধন করে না তাকে। চোখ নামিয়ে বলল, ভয় পাওয়া উচিত নয়। আপনার মতো নোংরা মানসিকতার মানুষের কাছে একটা মেয়ে ভয় না পেয়ে যাবে কোথায়? জয় শান্ত স্বরে বলল, তুমি এসেছ আমায় খুলতে, আমি গেছিলাম না আমার রং দেখাতে তোমার কাছে। সেদিন আমার দেয়া সিগারেট তুমি পায়ে পিষে চলে গেলে। যাক, ধরো নির্বাচনের ঝামেলায় সেটা না হয় ভুলে যেতাম। তুমি কাল গেছিলে ওই বাড়িতে। কেন? আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে? শিক্ষিত মানুষ মূর্খের মতো অযৌক্তিক কথা বলবেন না, বেমানান লাগে। কিছুই করিনি আমি তেমন। চাপা গর্জন করে উঠল অন্তু। জয় আশপাশে তাকালো,
গলার আওয়াজ উঁচু যেন না হয়, খেয়াল রেখো। পা দিয়ে মাটিতে থাবা দিয়ে ইশারা করল, এই মাঠে কবর দিয়ে দেব একদম। কি করেছ, খুব জানার ইচ্ছে তোমার? আমার সঙ্গে কথা বলার সময় ম্যানার্স কোথায় থাকে তোমার? আমায় কি বালবেটা মনে হয়? সকলে যেমন সমাদর করে ভাই বলে ডাকে, তুমি দেখো না তা? এই তো দুদিন দেখা হলো সামনাসামনি, এর মাঝেই বেশ পরিচিত হয়ে উঠেছ নিজের প্রতিবাদমূলক কাজকর্মে। তোমায় দমাতে হবে না? যা করার নয়, তা করে চলেছ। চা। আরমিন, তুমি কি চাইছ সেটা বলো তো। আমার বিপরীতে খেলে পারবে তুমি? অন্তু চোখ নামিয়ে নিল। অস্থির লাগছে। লোকে দেখছে, এই নিয়ে আবার কথা ছড়াবে ভার্সিটিতে, সামনে কোনো তামাশা অপেক্ষা করছে জানা নেই। চলবে।